নমস্কার বন্ধুরা, আমি অভিক। আবার চলে এসেছি মুক্তবিহঙ্গের সঙ্গে নতুন একটি ব্লগে। আজ আছে কেদারনাথের পার্ট 2 বা কেদারনাথ যাত্রা। দিল্লি স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম, আগের ব্লগে বলেছি। সেখান থেকে আমরা চলে এসেছি আজকে ইন্ডিয়া গেট। হ্যাঁ, আমাদের সকলের, আমাদের দেশের ঐতিহ্য ইন্ডিয়া গেটের সামনে আমরা বহু মানুষ, বহু লোক এইখানে ভিড় করে এসে দর্শন করতে, মানে দেখতে এসছে। দর্শন কথাটা অ্যাকচুয়ালি না, মানে কেদারনাথে যাচ্ছি, সেই দর্শন ব্যাপারটাই রয়ে গেছে, তাই দর্শনটাই চলে আসছে বারবার। যাই হোক, ইন্ডিয়া গেটটা দেখতে চলে আসলাম। কিন্তু জানো তো, খুব ধোঁয়াশা, যেটা বারবার খবরে দেখেছি দিল্লিতে যে প্রবলেমটা হয়, ধোঁয়াশা, ক্লিয়ারিটি নেই, ভিজিবিলিটি কম। অ্যাকচুয়াল সত্যিই তাই। খুব আপসেট হয়ে গেছিলাম যে ইস, ভালোভাবে দর্শন মানে দেখতে পারলাম না। যাই হোক, রাস্তা ক্রস করে সেখান থেকে গেলাম। বিভিন্ন রকম ফটোশ্যুট যেটা হয়ে থাকে জানো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড, বিভিন্ন কারণে ভালো লাগা, বিভিন্ন জায়গায়, নতুন জায়গায় গিয়ে ফটোশ্যুট করতে সবারই ভালো লাগে। শুধু আমি না, আমরা সবাই মিলে ফটোশ্যুট করেছি। এছাড়া যারা ছিল ওখানে প্রচুর লোক, সবাই ফটো তুলেছে। আর এই আমরা 3জন, 5জন যাওয়ার কথা ছিল, 2জন যেতে পারলো না, তাই আমরা 3জনই চলে গেলাম। যাই হোক, দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে বিভিন্ন পোজে ফটো তুলে সেখান থেকে আমরা যাব হরিদ্বার। মোটামুটি দুপুরের ভিতরে ওখান থেকে আমরা ঘুরে রিটার্ন করলাম। ভেবেছিলাম ওখান থেকে রেড ফোর্ট যাবো, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না, সময় হয়নি। ইন্ডিয়া গেটের সামনে থেকে অটো ধরে আমরা চলে আসলাম নিউ দিল্লি স্টেশন। ওখানে এসে আমাদের 3টে স্কুটিতে রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস, সেখান থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছি হরিদ্বার। হরিদ্বারে এসে গঙ্গার ঘাটে এসেই এমনি মনটা খুব খারাপ হয়ে গেল। গঙ্গার জল নেই, কেন বুঝতে পারলাম না। জানি না, হয়তো কুম্ভ মেলার জন্য কোনো কারণে জল বন্ধ রেখেছে ছোট গঙ্গায়, যেখানে গঙ্গা আরতি হয়, সব জল বন্ধ। যাই হোক, ওইভাবে দর্শন করে ঘুরে চলে আসলাম। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছি বাবা কেদারনাথের নাম নিয়ে কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়ানো, চা খাওয়া, বেশ ভালো ঠান্ডা ছিল, খুব ঠান্ডাই লাগছিল। যেতে যেতে আমরা রুদ্রপ্রয়াগে পৌঁছালাম। রুদ্রপ্রয়াগে আমরা স্নান করবো ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। আসলে কি জানো তো, এবারে জার্নিটাই না আমাদের ঠিকঠাক হয়নি। হ্যাঁ, আমরা হয়তো গেছি বিশেষ কারণবশত যেতে বাধ্য হয়েছি বাকিদের ছেড়ে, কিন্তু জার্নিটা সম্পূর্ণ হয়নি। ওখানে স্নান করতে পারিনি, অনেক জায়গায় ঘুরতে পারিনি, জাস্ট সব দূর থেকে দেখে দেখে চলে এসেছি। বাবা যদি চায় আমরা 5জনে আবার একবার যাবো দর্শন করে। যাই হোক, ওখান থেকে গৌরীকুণ্ডের পথে যেতে যেতে আমরা আসলাম ধারী দেবীর মন্দিরে। হ্যাঁ, এই সেই ধারী দেবীর মন্দির। ধারী দেবীর মন্দিরে যেতে যেতে দর্শন করে নিয়ে সেখান থেকে আবার হয়ে গেলাম কেদারনাথের উদ্দেশ্যে। গৌরীকুণ্ডে পৌঁছলাম। এখানে গৌরীকুণ্ডে পৌঁছানোর সময় লাইন গাড়ির, এরপরে আর গাড়ি যাবে না, এখান থেকে হেঁটেই হতে হবে। পরের দিন ভোর 4টে আমরা ট্র্যাক শুরু করেছি। সেই সময় তার ফটো তুলতে পারিনি। দূর ওঠার পরে যখন আমরা প্রায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ পিছনে সেই সাদা গণেশ পাহাড়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে। অপূর্ব, অভূতপূর্ব। অনেক কষ্ট করে উঠেছি, যেহেতু প্রথমে যখন আমরা উঠছিলাম জানো তো, ভেবেছিলাম সবাইকে বলবো বা আমার চ্যানেলে এসেও বলবো কেউ যেন হেঁটে দর্শন করতে না আসে। কিন্তু এখন যখন ভিডিওগুলো দেখছি, ফটোগুলো দেখছি, তখন বলছি না, সত্যি এর ভিতরে কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, দুপুর 2:30টার সময় আমরা পৌঁছে গেলাম যে কেদার মন্দিরে। গিয়ে আমরা টেন্ট রেন্টে নিলাম, সেখানে একটু রেস্ট করে আমরা চলে এসেছি বাবার দর্শন করতে। জানো তো, বাবার দর্শন করেছি ওখান থেকে, সেভাবে না মন ভরে পুজো দিতে পারিনি। আর একটা জিনিস কি, আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, বাকি 2জন ঠিক ছিল, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থ মানে আমার পা পুরো ক্র্যাম্প হয়ে গেছিল, 1 ইঞ্চির উপরে পা উঠাতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না। 2-3টে পেন কিলার খেয়ে তারপরে কোনো রকমে বাবার দর্শন করে নিচে এসেছি, বাকি কিছুই ঘুরতে পারিনি। বাবা যদি চায় আবার একবার দর্শনে যাব বাবার। তারপরের দিন সেখান থেকে আমরা চলে যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। বদ্রীনাথে ট্রেকিং করতে হয় না, একদম মন্দিরের আগে পর্যন্তই গাড়ি যায়। তাই যেহেতু আমরা গাড়িটা বুক করে নিয়েছিলাম একেবারে 5 দিনের জন্য, এই গাড়িতেই আমরা বদ্রীনাথের। তবে কি, বদ্রীনাথের রাস্তা অপূর্ব সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে।
সে আলাদা এক অনুভূতি। ভেবেছিলাম কি ঘুমাবো, কারণ আগের দিন এত কষ্ট হয়েছে ট্রেকিং করার সময়, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্যগুলো না দেখে ঘুমোতে পারলাম না আর। অপূর্ব সুন্দর। তোমরা যাও উত্তরাখণ্ডে, অবশ্যই এখানে কিন্তু ঘুরে আসবে, খুবই ভালো লাগবে, এত সুন্দর জায়গা। আর হ্যাঁ, বলে রাখি, যদি কারোর গাড়ির দরকার হয় অবশ্যই সতীশদাকে ফোন করবে, আমি নাম্বার দিয়ে দেবো। আমাদের যে ফোরে ছিল সুইফট ডিজায়ারের সতীশ ভাইয়া খুব ভালো গাড়ি চালায়। আসলে আমরা না ভয় পেয়েছিলাম, ড্রাইভার দাদা দেখছি কখনো মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে, কখনো ফটো তুলছে, ভয় পেয়েছি যে কি হবে। কিন্তু সত্যি এত সুন্দর, এত সেফ গাড়ি চালায়, এত এক্সপার্ট, আমরা ভাবতেও পারিনি। খুবই ভালোভাবে স্মুথ জার্নি হয়েছে। আমরা বিভিন্ন রাস্তা দেখেও ভয় পেয়ে গেছিলাম এখান থেকে যাবো কিভাবে, কিন্তু সতীশ ভাইয়া এত সুন্দরই আমাদের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসছে, এত ভালোভাবে ঘুরিয়েছে সেটা বলার। তোমরা যেই যাবে উত্তরাখণ্ডে বা হরিদ্বারের সাইট সিনে সতীশ ভাইয়ার সাথে কথা বলতে পারো, খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তোমরা ট্যুর করতে পারবে। আর যদি চারধাম যেতে চাও তাহলেও সতীশ ভাইয়ার সাথে যেতে হবে, সতীশ ভাইয়া খুবই ভালো গাড়ি চালায়। এখানে জায়গাগুলো দেখছো এত সুন্দর, এত দেখে খুব দুর্গম মনে হচ্ছে, কোথাও ধস নেমে গেছে, এক অপূর্ব। তুমি যে সাদাগুলো দেখছিলে ওগুলো কিন্তু সব বড়। যাই হোক, চলে আসলাম আমরা বাবা বদ্রীনাথের মন্দিরে। এই সেই বাবা বদ্রীনাথের মন্দির। ভিতরে ঢুকে আমরা দর্শন করেছি। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরের ফটো তোমাদের দেখাতে পারলাম না। বাইরেই কিছু ফটোশুট করা হয়েছে, এইগুলোরই ফটো তোমাদের দিলাম। এখানে আমরা ভোগও পেয়েছিলাম দুপুরবেলা, যেহেতু গিয়েছিলাম দুপুরবেলা, আমরা এখান থেকে ভোগ পেয়েছি। এখানে ভোগ খেয়ে তারপরে আমরা ফটো তুলছি। আগে ভোগ খেয়ে নিয়েছি, কিন্তু পরে যদি না পাই, খুব লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে খেয়েছি। একটা না আলাদা রকম স্বাদ। আর এখানে প্রসাদ কিনতে পাওয়া যায়। এই হলো তপ্তকুণ্ড বদ্রীনাথে। তো ঠান্ডা ছিল, আমি আর নামিনি, দাদা একাই নেমে স্নান করেছে। যাই হোক, দর্শন করে এখান থেকে আমরা যাচ্ছি ভারতের প্রথম গ্রাম, যেটা আগে শেষ গ্রাম বলা হতো, কিন্তু এখন এটা হচ্ছে ভারতের প্রথম গ্রাম, মানাগ্রাম। এখানেই শ্রী শ্রী গণেশ মহাভারত লিখেছিলেন, ব্যাসদেব পাঠ করেছিলেন এবং শ্রী গণেশ এখানে মহাভারত লিখেছিলেন। এই হচ্ছে মানাগ্রামের পাহাড়ের উপর থেকে দৃশ্য, রুক্ষ শুষ্ক পাহাড়, তাও না এটা অপূর্ব সুন্দর। এই হচ্ছে সরস্বতীর মন্দির, যেখানে একমাত্র সরস্বতী নদী দেখা যায়, সেইখানে সরস্বতী মন্দির। অপূর্ব সুন্দর মন্দিরটি করা হয়েছে, নতুন করে কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। অপূর্ব সুন্দর মন্দিরটি রয়েছে এখানে। এখানে ভীমশিলাও রয়েছে। এই যে মন্দিরটি কাজ হচ্ছে, এটা হচ্ছে সরস্বতী মন্দির। এখান থেকে এই পিছন থেকে যে রাস্তাটা দেখছো, এখান থেকে বলা হয় যে পঞ্চপাণ্ডবরা এখান থেকেই স্বর্গে গিয়েছিল, স্বর্গের রাস্তা। যাই হোক, ঘুরে আসলাম। এইটা হচ্ছে মানাগ্রামের গেট। ফেরার সময় ফটো তুলেছি, খুব সুন্দর। বরফ পড়তে শুরু হয়ে গেছে, সন্ধে হয়ে এসছে। ওখান থেকে ফিরে আসলাম আমরা হরিদ্বারে। পরের দিন হরিদ্বারে গঙ্গা স্নান। সেদিন কিন্তু আবার গঙ্গায় জল ছিল। প্রথম দিন যখন আমরা এসেছিলাম তখন গঙ্গায় আমরা জল পাইনি, তোমাদের দেখিয়েছি। এখান থেকে মনসা পাহাড়, রোপে করে মনসা পাহাড় দর্শন। সেখান থেকে নেমে আমরা একেবারে না গাড়ি বুক করে নিয়েছিলাম, মানে বাস তোমরা করতে পারো একই সঙ্গে, মনসা পাহাড়, চণ্ডী পাহাড় প্লাস বাস। ওখান থেকে মনসা পাহাড় থেকে নামার পরে তোমাকে ওনারাই বাসে করে নিয়ে যাবে চণ্ডী পাহাড়, সেখানে তুমি দর্শন করবে। সেখানে রোপওয়েতে করে তোমরা উঠতে পারবে, ওটাও পুরোটাই একই বিষয়তে কষ্টটা উঠে একবারে ঘুরে চলে আসে। তারপরে সেই বহু প্রতীক্ষিত গঙ্গা আরতির জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করে দিও।